অবশেষে সিসিটিভি ভিডিও ভাইরাল। ইকরাকে যেভাবে মেরেছেন আলভির ছোট ভাই। ইকরার রহস্যময় মৃত্যুকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন, সন্দেহ আর বিতর্ক। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তথ্য, ভিডিও ও বক্তব্য সামনে আসছে। অনেকে দাবি করছেন এই মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা সামনে এলে পুরো বিষয়টির চিত্রই বদলে যেতে পারে। ঘটনার শুরুতেই যে বিষয়টি আলোচনায় আসে তা হলো ইকরার মৃত্যুর পর খুব অল্প সময়ের মধ্যে একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া। সেই ভিডিওতে একজন পুরুষকে দেখা যায়, তবে তার মুখ স্পষ্ট বোঝা যায় না। ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, ওই ব্যক্তি আসলে কে? অনেকে দাবি করছেন ওই ব্যক্তি নাকি অভিনেতা জাহের আলভির ছোট ভাই। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবে বিভিন্ন সূত্র ও কিছু বক্তব্যকে ঘিরে এ নিয়ে জল্পনা চলছে। ইকরার এক বান্ধবীর বক্তব্য আলোচনায় এসেছে। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, যেদিন ইকরা ও তার কয়েকজন বান্ধবী একত্র হয়েছিলেন সেদিন সেখানে জাহের আলভির ছোট ভাইও উপস্থিত ছিলেন। তবে তিনি এটাও বলেন যে তিনি কাউকে ছোট করতে চান না এবং তার মতে ওই ব্যক্তি ভালো মানুষ। তবুও এই বক্তব্য সামনে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জাগছে, সেই দিনের ঘটনাগুলো আসলে কি ছিল এবং সেগুলোর সঙ্গে ইকরার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। এদিকে ইকরার আত্মহত্যার বিষয়টিও অনেকের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, কারণ তার মৃত্যুর দিন তিনি যে পোশাক পরেছিলেন তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইকরার আরেক বান্ধবীর দাবি, যে পোশাক পরে তাকে পাওয়া গেছে সেটি ঘরের পোশাক নয়, বরং বাইরে যাওয়ার পোশাক, অর্থাৎ তিনি কোথাও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলেই মনে হচ্ছে। যদি সত্যি তিনি বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে হঠাৎ করে কেন বা কিভাবে তিনি আত্মহত্যা করলেন সেই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে ঘুরছে। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গেছে মৃত্যুর দিন সকাল 10:46 ইকরা তার এক বন্ধুকে বার্তা দিয়ে জানিয়েছিলেন যে তিনি নেপাল যাওয়ার পরিকল্পনা করছেন। এমনকি বাড়ির কেয়ারটেকারকেও নাকি তিনি তার লাগেজ গুছিয়ে রাখতে বলেছিলেন। যদি তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে হঠাৎ করে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। অন্যদিকে জানা গেছে মৃত্যুর প্রায় 20 মিনিট আগে ইকরার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তার স্বামী অভিনেতা জাহের আলভির। সেই ভিডিও কলের সময়কাল ছিল মাত্র 22 সেকেন্ড। এই ছোট্ট সময়ের কথোপকথনে আসলে কি আলোচনা হয়েছিল সেটিও এখন তদন্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ঘটনার পর ইকরার মোবাইল ফোন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে এর মধ্যেই আরেকটি ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। ইকরার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তার ফেসবুক আইডি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, এই আইডি কে বন্ধ করলো? এটিকে আইন শৃঙ্খলা বাহিনী করেছে নাকি অন্য কেউ? ইকরার এক বান্ধবীর দাবি করেছেন, ইকরার মৃত্যুর কয়েকদিন আগে তার ফোনের পাসওয়ার্ড তাদের কাছে দিয়ে রেখেছিলেন। তার ভাষ্য অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণ বের করার জন্য তারা সেই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এই বক্তব্য পুরো ঘটনার রহস্যকে আরো গভীর করেছে। এদিকে অভিনেতা জাহের আলভি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন তার বাসার ড্রয়িং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার অ্যাক্সেস নাকি তার কাছে ছিল না। সেই অ্যাক্সেস ছিল ইকরার ফোনে। বর্তমানে সেই ফোন পুলিশের হেফাজতে রয়েছে এবং সিসিটিভির মেমোরি কার্ডও তদন্তের জন্য নেওয়া হয়েছে। হাদির হত্যাকারীদের বিষয়ে নিজেদের অবস্থান জানালো ভারত। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে দেশটির পুলিশের তদন্ত চলায় এই বিষয়ে এখনোই কোনো মন্তব্য করতে চায়নি দিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ইতোমধ্যে আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া বা কনসুলার অ্যাক্সেসের বিষয়ে ভারতের অবস্থান কি। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ইসি আনোয়ারুল। 11 দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক, তবে কোনো অভিযোগকারীর আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে, সঠিক সময়ে গেজেট প্রকাশ হয়েছে। ইসি আনোয়ারুল বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। শপথের বিষয়ে তিনি আরও বলেন, ভোট গণনা ও ফল প্রকাশের পর থেকে 3 দিনের মধ্যে যদি স্পিকার শপথ না পড়ান, সেক্ষেত্রে সিইসি শপথ পড়াবেন। কবে কখন শপথ অনুষ্ঠিত হবে এটা এখনো অফিসিয়ালি ইসি অবগত না। শেরপুর 3 আসনের নির্বাচনের ব্যাপারে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে জানানো হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল। জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না, এটিএম আজহারুল। জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না বলে মন্তব্য করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। এটিএম আজহারুল বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপোষহীন ছিলেন, দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন। তিনি আরো বলেন, আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি তারা আজকে অনেকেই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। ওনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদীর প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জামায়াতের সাবেক নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে। জামায়াত এনসিপির হটকারিতার জন্য আওয়ামী লীগ ফিরে আসবে, রাশেদ খান। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার প্রস্তাব ছিল জামায়াতে ইসলামীর এবং তার হাতে শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা। এমনকি জামায়াত ও এনসিপির চাপে তাকে দিয়ে বেশ কিছু অধ্যাদেশও জারি করিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে 5টা 5 মিনিটে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন তিনি। ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, 2024 সালের 8 আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দান করে গেছেন নাহিদ ইসলামরা। তাদের এই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ানোর চাপ থাকতেই পারে, কিন্তু সেটা পরিমিতভাবে। তিনি আরো লিখেছেন, গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাঁটল জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে, যদিও ভোটের সময় নরম অবস্থানে ছিল, কিন্তু তাদের এই হঠকারিতার জন্যই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।